আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ব্যারিস্টার সিনে। এই অনুষ্ঠানে মূলত আমরা আইন এবং আদালত বিষয়ে কথা বলে থাকি। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি কাপল ব্যারিস্টার, স্বামী এবং স্ত্রী। দর্শক, লেটস ওয়েলকাম ব্যারিস্টার সিনথিয়া কবির এবং ব্যারিস্টার তানজিম হুদা। তোমাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য কষ্ট করে। আমি তোমাকে দিয়েই শুরু করতে চাই। ব্যারিস্টার সিনথিয়া, তোমার পড়াশোনা কোথায় কোথায় যদি একটু সংক্ষেপে বলো। আমার স্কুল লাইফটা আমি কমপ্লিট করেছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ঢাকাতে, কাকরাইলে। আর তারপরে আমার এলএলবি আমি কমপ্লিট করেছি আন্ডার ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে এলসিএলএস নর্থ থেকে। অ্যান্ড দেন আফটার আ ইয়ার আই ওয়েন্ট ফর মাই বার অ্যাট বিপিপি ইউনিভার্সিটি লন্ডন। And then this year I took my call from Lincoln's Inn. Lincoln's Inn. জি। So Lincoln's Inn যখন কল টু দ্য বার হয় তখন নিশ্চয়ই উইক পরে ফটো পোস্ট করা হয়েছে। তো আজকে আমি চাই তুমি উইক পরেই আমরা একটু কথা বলি। পাশাপাশি একটু উইকটা যদি পড়ে নাও, পাশাপাশি তোমার কল টু দ্য বারের কিছু মেমোরিজ আমরা স্ক্রিনে দেখে নেব। থ্যাংক ইউ। By the authority of the Honorable Benches of Lincoln's Inn, I publish each of you a barrister of this honourable society. তোমার ফ্যামিলিতে কি আইনজীবী কেউ আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা আইনজীবী আছেন, এই বাদে আমি আর কেউ আমার ফ্যামিলিতে আইনজীবী নেই। তুমি কি সেভাবে ইনফ্লুয়েন্সড হয়েছো? সেভাবে অ্যাকচুয়ালি আমি যদি আমার স্টোরিটা বলতে চাই তাহলে ইটস কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম এনি আদার স্টুডেন্টস। তো ওটা হচ্ছে গিয়ে আমি যেমন সবার ছোটবেলা থেকে ইচ্ছা থাকে ল নিয়ে পড়ার, কিন্তু আমার ওই জিনিসটা ছিল না। তো আমি যখন আস্তে আস্তে আমার ও লেভেলস দিয়ে তারপরে এ লেভেলসে আসি, তখন আই ফেল্ট লাইক যে লেটস সি লটা কেমন লাগে, যেহেতু বাবাকে সবসময় দেখে এসেছি। তো আমি এ লেভেলসের পর থেকেই লটা স্টার্ট করি। তো ইভেনচুয়ালি যখন আমি আস্তে আস্তে পড়ালেখা শুরু করি, তখন তো ভালোই বড় হয়ে গিয়েছি, তখন পড়ালেখা শুরু করতে করতে বুঝার চেষ্টা করি লটা কেন এত ইনফ্লুয়েন্সিয়াল, ওটা বুঝার চেষ্টা করি। তখন আমার কাছে মনে হয়েছে যে না, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি লাইক গুড ফর সোসাইটি অ্যাজ ওয়েল। আমি মানুষকে হেল্প করতে পারবো থ্রু দিস। আর বাবাকে তো সবসময় দেখেই এসেছি, তো ওভাবে দেখে দেখে আমার কাছে তখন অ্যাট ওয়ান পয়েন্ট যে মনে হলো না, দিস ইজ ইট ফর মি। অ্যান্ড দেন ওখান থেকেই আমি সূত্রপাত আমার। তোমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি? তো আমার স্কুলের ব্যাপারে আমি যদি বলি, আমি সাউথ পয়েন্ট থেকে আমার ও লেভেলস করেছি। এরপর আমি ডাইরেক্ট এলসিএলএস নর্থে চলে গিয়েছিলাম আমার এ লেভেলসের জন্য। সো এ লেভেলস কমপ্লিট করার পর এলসিএলএস নর্থ থেকে ইউনিভার্সিটি অফ লন্ডন আন্ডারে আমি এলএলবিটা কমপ্লিট করি। সিমিলারলি 1 বছর পর বার করতে যাই, বার করে আলহামদুলিল্লাহ এই বছর বার কমপ্লিট করে কলটা নিয়ে চলে আসছি লিংকনস ইন থেকে। একই ইন আর কি। তো সেম থিং টু ইউ, যে লিংকনস ইনে যখন তুমি কল টু দ্য বার হয়েছে, উইক পরে নিশ্চয়ই ফটো পোস্ট দিয়েছো। এই উইক তোমার পাশে আছে, সেটা একটু পড়ে নাও কষ্ট করে। তোমার ফ্যামিলি থেকে আইনজীবী কেউ আছেন? জি, আমারও বাবা আসলে আইনজীবী। রাইট। জি, আর আমার একটা ফুফাতো ভাইও আছে যে আইনজীবী। রাইট। তো সেইভাবেই কি তুমি ইন্সপায়ার্ড হয়েছো নাকি অন্য কোনো কারণ ছিল? না, আমার মেইনলি ইন্সপিরেশন ওদের থেকেই আসে। আমাকে ছোটবেলা থেকেই আমার ফ্যামিলি মেম্বাররা ব্যারিস্টার বলে ডাকতো। একদম যখন ছোট বুঝ শক্তি থেকে আসে, তখন থেকে আমাকে সবাই বলতো যে ব্যারিস্টার হবে বড় হয়ে। বাবারও ইচ্ছা ছিল ব্যারিস্টার হবে বড় হয়ে। তো ওইভাবেই সবসময় প্ল্যান ছিল যে ব্যারিস্টারই হওয়ার টার্গেট। আচ্ছা। তো ওই টার্গেটই আলহামদুলিল্লাহ যখন এ লেভেলস আসলো, আমিও ল নিলাম যে ঠিক আছে, ছোটবেলা থেকে শুনে আসছি, এবার হব। রাইট, গুড। ওকে, ব্যারিস্টার সিনথিয়া, হাজব্যান্ড ওয়াইফ জি ব্যারিস্টার হলে, আইনজীবী হলে একসাথে, সুবিধা কি বা অসুবিধা আছে কোনো? সুবিধা অসুবিধা সব প্রফেশনেই থাকে। আর হাজব্যান্ড ওয়াইফ যখন ব্যারিস্টার হয়, তখন আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি যে অ্যাডভান্টেজেসটাই বেশি রাদার দ্যান ডিসঅ্যাডভান্টেজেস। তো অ্যাডভান্টেজ, ওয়ান অফ দ্য কি অ্যাডভান্টেজ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা। যেহেতু আমাদের এই ল প্রফেশনে আমাদের অনেক আনসোশাল আওয়ার্স ওয়ার্ক করতে হয়, অনেক কাজও করতে হয়। সো ওই কাজের সূত্রে আমাদের নর্মাল টাইমের থেকে আরও বেশি টাইম দিতে হয়। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি বাসায় যাচ্ছি, তখন ওয়েন আমি স্ট্রেসড অর আনফোকাসড, তখন আমি একটু মানে সবসময় একটা কিছু চিন্তা ভাবনা করি। তখন যদি ইফ ইউর পার্টনার ইজ দেয়ার অ্যান্ড দে আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং, তখন আমার কাছে মনে হয় যে জিনিসটা অনেক ইজি হয়ে যায়, আর আমার ওই স্ট্রেস রিলিফটাও হওয়ার
পিছনে ওইটারই হাত আমার কাছে মনে হয়। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো একটা অনেক অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজেসের কথা যদি বলি, অ্যাট দিস পয়েন্ট আমার মাথায় যেটা আসছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ করতে পারে। যেমন আমরা যদি ভাগ্যক্রমে যদি মিউচুয়াল একটা কেস পাই আর অপোজিট পার্টিস হই, তখন কিন্তু ওই জিনিসটা একটু স্ট্র্যাটেজাইজ করাটা একটু আমার কাছে মনে হয় ডিফিকাল্ট হয়ে যেতে পারে। রাইট, ওকে, জি, গুড। তানজিম, তোমার কাছে সেম কোয়েশ্চেন, কি ইমপ্যাক্ট আসলে? জি, আমি আসলে একমত। আমারও মনে হয় যে অ্যাডভান্টেজগুলো আসলে বেশি ডিসঅ্যাডভান্টেজের থেকে। আমি যদি একটা আলাদা অ্যাডভান্টেজ বলি, আমার মাথায় আসছে যে হচ্ছে গিয়ে শেয়ার্ড কমিউনিকেশন বা শেয়ার্ড নলেজ যেটাকে আমরা বলি। আমাদের এই যে ব্যারিস্টার লয়ার প্রফেশন, আমাদের কিন্তু জীবনে একটা জিনিস কনস্ট্যান্ট থাকবেই, সেটা হচ্ছে গ্যাদারিং নলেজ। এটার কোনো কিন্তু না নেই। এবং when your husband or when your partner is a barrister as well, as long as conflict of interest না ওঠে, it's not one brain working, it's two brains working together. তো এমন সিচুয়েশন আসতে পারে যে সে হয়তো বা ফেস করে নাই কিন্তু আমি করেছি, or vice versa, আমি করি নাই সে করেছে। ওরকম সিচুয়েশনে আসলে আমাদের কিউমুলেটিভ নলেজটা একসাথে ইউজ করে একটা সলিউশনে আসাটা অনেক অনেক ইজিয়ার। তানজিম, আরেকটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে তুমি তো নিউলি কোয়ালিফাইড ব্যারিস্টার, জি, চ্যালেঞ্জ কি নতুনদের জন্য? রাইট, আমার কাছে মনে হয় যে এই যে যারা নিউলি ব্যারিস্টার্স হচ্ছে, একটা কমন সমস্যা হয়, whether you're practicing in Bangladesh or whether you want to practice in the UK, এবং সেটা হচ্ছে কি এই যে এত বছর এলএলবি করে লটা যে পড়লাম, এই একাডেমিক নলেজকে যখন আমরা প্র্যাকটিক্যাল নলেজ হিসেবে কনভার্ট করি, সো which by no means is an easy task কিন্তু। রাইট, এবং আমার মনে হয় ধৈর্য ধরে রাখা while making a reputation or name for yourself, এবং accepting the fact that starting there is going to be an inconsistent cash flow. রাইট, ওকে। তাইলে তোমার মতে ওইটা ওভারকাম করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে ধৈর্য থাকতে হবে নাকি? ধৈর্য থাকতে হবে, কনসিস্টেন্সি লাগবে, প্রত্যেকদিন কোর্টে যেতে হবে, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম ইউর সিনিয়র্স, তুমি না বুঝলে বুঝার চাহিদাটা থাকতে হবে, এবং আই থিঙ্ক যত হার্ড ওয়ার্ক একটা মানুষ করবে ততই সে হচ্ছে গিয়ে সফলতা পাবে। নতুন যারা আসবে সবার একই ধরনের সিচুয়েশন হবে। ব্যারিস্টার সিনথিয়া, তোমার কাছে একটা প্রশ্ন। আমি একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, যেটা টিভি স্ক্রিনেও সেই রিপোর্টটা আমরা দেখবো। সেটা হেডলাইন হচ্ছে সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক। তো এরকম বিশৃঙ্খলা ঠেকানোর জন্য আমাদের দেশের আসলে কি করা উচিত তোমার মতে? তো এই রিপোর্টটা আমি আর্টিকেলটা আমি পড়েছি, আর আমি যতদূর জানি যে তাকে আইনের আওতায় আনা হয়েছে, অ্যান্ড আমি এটার সুষ্ঠু বিচারও আশা করছি। অ্যাট দ্য সেম টাইম আমি যখন অটোরিকশার কথাটা বলি, অটোরিকশার ইনসিডেন্টের কথা বলি, তখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিশৃঙ্খলাটা আমাদের দেশে ভালো অ্যামাউন্ট এখন সৃষ্টি হয়েছে অটোরিকশা নিয়ে। সো ওই অটোরিকশা নিয়ে কিন্তু আমাদের দেশে অলরেডি একটা আইন আছে, যেটা হচ্ছে গিয়ে সড়ক পরিবহন অ্যাক্টের 2018 সালের ওই আইনটা এসেছে, যেখানে বলা হয়েছে যে অটোরিকশা কিন্তু ইজ কমপ্লিটলি ব্যান্ড ফ্রম হাইওয়েজ। সো ওই অ্যাক্ট থ্রুতে আমরা যদি একটু আগাই, আমাদের সামনে এসে এটাও হয়েছে যে 2025-এ আমরা কিছু নতুন গাইডলাইন্সও পেয়েছি, যেখানে বলা হয়েছে উইথ দ্য সেম রেস্ট্রিক্টিং অ্যাক্ট আমাদের এটাও বলা হয়েছে পিন পয়েন্ট করে যে উই নিড প্রপার রেজিস্ট্রেশন, উই নিড প্রপার লাইসেন্স ফর দ্যাম, অ্যান্ড অলসো আমাদের ওদের স্পিড লিমিটগুলো একটু মেক সেন্স করতে হবে, মানে ইট হ্যাজ টু বি কন্ট্রোলড। আর হচ্ছে কি আমরা যদি কথা বলি ওদের ফিটনেস নিয়ে, ভেহিকেল ফিটনেস নিয়ে, ওটা নিয়েও আমাদের কথা বলতে হবে। সো ওই জিনিসগুলো যদি আমরা পরপর দেখে যেতে পারি, আমার কাছে মনে হয় এই প্রবলেমগুলো থেকে আমরা অনেক বেশি মুক্তি পেতে পারি। থ্যাংক ইউ ব্যারিস্টার সিনথিয়া। আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি ইন্টারনেটের মাধ্যমে, ইমেলের মাধ্যমে। অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করি সেই প্রশ্নগুলো। আজকে আমরা 2টা প্রশ্ন সিলেক্ট করেছি তোমাদের দুজনের জন্য, একজন আরেকজনকে সেই প্রশ্নগুলো করবে। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করে থাকি। আমাদের কাছে প্রশ্ন পাঠানোর ঠিকানা হচ্ছে baristas.in25@gmail.com। আই রিপিট, baristas.in25@gmail.com। এই ঠিকানায় যে কেউই আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা প্রশ্ন সিলেক্ট করি এবং কোয়ালিফাইড ব্যারিস্টার যারা থাকেন তাদের কাছে আপনাদের প্রশ্নগুলো আমরা করে থাকি। তো ব্যারিস্টার সিনথিয়ার উদ্দেশ্যে তুমি যদি প্রশ্নটা করে ফেলো। অবশ্যই। রাজিয়া সুরুজ জিজ্ঞেস করেছে বরগুনা থেকে যে আপনারা ব্যারিস্টাররা তো ব্রিটিশ আইন নিয়ে পড়াশোনা করেন, ব্রিটিশ আইন এবং বাংলাদেশি আইন দুটি নিশ্চিত ভিন্ন ভিন্ন, তাহলে ব্রিটিশ আইন নিয়ে পড়াশোনা করে বাংলাদেশের আইন নিয়ে আপনারা প্র্যাকটিস করেন কীভাবে? কীভাবে প্র্যাকটিস করা যাবে?
আচ্ছা, খুবই ভালো একটা প্রশ্ন করেছেন সে। আমি যদি এটা নিয়ে বলি তাহলে হচ্ছে গিয়ে আমরা জানি যে বাংলাদেশি আইন আর ব্রিটিশ আইন দে আর নট আইডেন্টিক্যাল, কিন্তু আইডেন্টিক্যাল না হলেও আমরা বাংলাদেশে যে কমন ল সিস্টেমটা আমরা ফলো করি দ্যাট ইজ ইনহেরিটেড ফ্রম ব্রিটেন। সো যেহেতু ওটা ইনহেরিট করা হয়েছে সেহেতু আমাদের বাংলাদেশের প্রিন্সিপালস বলি আমরা বা প্রসিডিওর বলি, কোর্ট প্রসিডিওর্স যেগুলো বা লিগ্যাল রিজনিং এর কথা বলি, অলমোস্ট দে আর ভেরি সিমিলার অ্যাকচুয়ালি। তো আমরা যারা স্টুডেন্টস বার কমপ্লিট করে এসেছি তারা যখন আমরা ইউকেতে যখন পড়ালেখা করছি তখন কিন্তু আমরা ওদের কমন ল এর ফ্রেমওয়ার্কটা অনেক ভালো মতো পড়ালেখা করছি। সো ওই জিনিসটা আমাদের বাংলাদেশে এসে কাজে লাগাতে অনেক ইজি হয়। আর আরেকটা কথা বলি যেটা হচ্ছে মেইন কথা, যে সে আমাদের বললো যে আমরা কিভাবে প্র্যাকটিস করি। আমরা বার করে এসে কিন্তু ডাইরেক্টলি প্র্যাকটিস করতে পারি না, আমাদের হচ্ছে কি বার কাউন্সিল এক্সামে বসতে হয়। আমরা বার কাউন্সিল এক্সাম পাস করে তারপরে সনদটা নেওয়ার পরেই দেন উই ক্যান স্টার্ট প্র্যাকটিসিং ইন কোর্ট। সো দ্যাটস হাউ, সো দ্যাটস ইজি, দ্যাটস ইট। সেকেন্ড কোয়েশ্চন টু তানজিম, তুমি বাইস্তার সিনথিয়া তুমি যেটা করে ফেলো। রবিউল ইসলাম ময়মনসিংহ থেকে বলছেন, বাসায় যেসব মেয়েরা কাজ করে তাদেরকে তো কোনো কন্ট্রাক্ট দেওয়া হয় না, আপনার মতে তাদের কোনো কন্ট্রাক্ট দেওয়া উচিত কিনা? দ্বিতীয়ত, যেহেতু কোনো কন্ট্রাক্ট দেওয়া হয় না সেহেতু সে তার চাকরিদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হলে কিভাবে নেবে? দুটো পার্ট কিন্তু একটা প্রশ্ন। জি, তো প্রথম পার্ট যেটা রবিউল ভাই বলছেন যে এই যে মেয়েরা কাজ করছে আর আমরা যাদেরকে ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে চিনি, রাইট, ওদের কোনো কন্ট্রাক্ট পায় না। হ্যাঁ, ওরা কোনো কন্ট্রাক্ট পায় না। তো আমাদের দেশে আসলে এই ডোমেস্টিক ওয়ার্কাররা একটা ইনফর্মাল মানে সেক্টরে কাজ করে, রাইট। সো ইনফর্মাল সেক্টর বলতে আমরা কি বুঝি যে ওখানে কোনো রিটেন কন্ট্রাক্ট নেই, ওখানে কোনো ফিক্সড আওয়ার্স নেই, এবং এর জন্যই কিন্তু ওরা অনেক কিছু ফেস করতে হয়, যেমন হ্যারাসমেন্ট ফেস করে অনেকজন অনেক মিসট্রিটমেন্ট ফেস করে, এবং অনেক সিচুয়েশন আছে যেখানে হুট করে তাদেরকে চাকরি থেকেও বাদ দিয়ে দেয়। এখন আমি যদি 2015 সালের একটা পলিসির ব্যাপারে বলি বাংলাদেশে, তো বাংলাদেশ ডোমেস্টিক ওয়ার্কার্স প্রোটেকশন অ্যান্ড ওয়েলফেয়ার পলিসি যেটা আছে, খেয়াল করবেন নামের শেষে কিন্তু আইন একটা পলিসি, যেটা গাইডলাইন্স আছে যে যারা কন্ট্রাক্টর যারা হায়ার করছে ওদেরকে অনেক কিছু প্রোভাইড করতে হবে, একটা কন্ট্রাক্ট প্রোভাইড করতে হবে, ফেয়ার ওয়েজেস প্রোভাইড করতে হবে, একটা গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রোভাইড করতে হবে। তো আমি রবি ভাইয়ের উত্তর দিব যে হ্যাঁ, আমি আসলে একমত, আমরা কিন্তু চাইলে এরকম একটা কন্ট্রাকচুয়াল বেসিসে হায়ার করতে পারি, এবং বাংলাদেশে তো অনেক ধরনের ইউনিয়নস আছে, এনজিওস আছে, এবং অথবা সিটি কর্পোরেশন এরকম কন্ট্রাক্ট কিন্তু ওরা চাইলে প্রোভাইড করতে পারে। ইট ডাজন্ট হ্যাভ টু বি এনিথিং কমপ্লিকেটেড, সিম্পলি হতে পারে। ওকে, তো সেকেন্ড পার্টটা আমরা শুনবো বিজ্ঞাপন বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি এখন। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতি থেকে। আমরা কথা বলছিলাম ব্যারিস্টার তানজিমের সাথে ডোমেস্টিক ওয়ার্কারদের কন্ট্রাক্ট নিয়ে। ইনফর্মাল সেক্টরে কাজ করে তুমি বলছিলে, তো তাদের কন্ট্রাক্ট ইচ্ছা করলে দেওয়া যেতে পারে, না দিলেও এমন কোনো আইনি ব্যত্যয় ঘটে না, তাই না? জি, রাইট। ওকে, সেকেন্ড পার্ট তোমার প্রশ্নের। আমার উত্তর হচ্ছে কি হ্যাঁ, ব্যবস্থা নেওয়া যাবে, কিন্তু একটু কমপ্লিকেটেড। রাইট, যেহেতু কন্ট্রাক্ট নাই, ওরা ডোমেস্টিক ওয়ার্কাররা চাইলে লোকাল লেবার অফিসে যেতে পারে, অথবা অনেক উইমেন্স এনজিওস আছে, এবং চাইলে পুলিশের কাছেও যেতে পারে when it's about an abuse অথবা নন পেমেন্ট ইস্যু। তার পাশাপাশি তারা চাইলে ভার্বাল উইটনেসেসও আনতে পারে। এটা কারা হতে পারে? যেখানে কাজ করে ওদের প্রতিবেশীরা হতে পারে, অথবা ওরা যেখানে কাজ করে ওখানে যদি অন্য কোনো কর্মচারী থাকে তাদেরকে এনে তাদের যদি একটা ভার্বাল অ্যাফিডেভিট নিতে পারে যে হচ্ছে গিয়ে তারা ওখানে এমপ্লয়েড এবং তাদের সাথে মিসট্রিটমেন্ট করা হয়েছে, তাহলে প্রুফ করা ইজিয়ার। কিন্তু সত্যি বলতে এটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা একটু কঠিন। আর সবচেয়ে সহজ সলিউশন আমার কাছে মনে হয় এই যে 2015 সালের যে পলিসিটা, এই পলিসিকে যদি আমরা আইনে পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু একটা ইজি সলিউশনে চলে আসে। সবার মেইনটেইন করতে হবে, আর মেইনটেইন না করলে এটার এগেইনস্টে কেসও আনা যাবে। রাইট, থ্যাংক ইউ ব্যারিস্টার তানজিম। ব্যারিস্টার সিনথিয়া, তোমার কাছে আসছি। সবাই বলে যে আইনে নাকি অনেক ফাঁক ফোকর থাকে, যার জন্য অপরাধীরা বেরিয়ে আসে আইনের ফাঁক ফোকরের সুযোগে। তো আমার প্রশ্ন হচ্ছে, তোমার কি তাই মনে হয়? এবং এটা যদি বন্ধ করতে হয় ফাঁক ফোকর, তোমার কি অভিমত? আমার মনে হয় ফাঁক ফোকর থাকলে আমাদের দেশে অনেক ভালো ভালো ল আছে যেটা সিস্টেমে তারা বন্ধ করছে। এখন আমার মনে হয় এই জিনিসটা আমরা কমই দেখতে পারি যে ফাঁক ফোকর থেকে কেউ বেরিয়ে আসছে।
বা এই ইস্যুগুলোতেও আমরা অনেক সংস্কার করতে পারছি এখন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমার কাছে যদি মানুষের এটা মনে হয় যে ফাঁকফোকর তাও থেকে থাকে, যেটা থ্রুতে তারা বেরিয়ে আসছে, তাহলে অবশ্যই আমরা ওই প্রপার জাস্টিসটা সিক করব, যাতে আমরা ইন ফিউচারে ওই রকম ল বানাতে পারি যেটাতে আমাদের অনেক হেল্প হবে, আর এই ফাঁকফোকর থেকে আমরা মানে আরো কড়া সিস্টেম করতে পারবো যেটা আমাদের রেস্ট্রিক্ট করে দেবে এই যদি কোনো প্রবলেমস থেকে থাকে এই বিষয়ে। রাইট, থ্যাংক ইউ। মিস্টার তানজিম, let's talk about technology, very important issue nowadays. টেকনোলজিতে খুব দ্রুত গতিতে আগাচ্ছে, তাই না? জি জি অবশ্যই। আনডাউটেডলি এটা ল কিংবা যে কোনো প্রফেশনে ভালো ইম্প্যাক্ট হচ্ছে। তো তোমার কি মতামত টেকনোলজি মানে আইনে কি প্রভাব ফেলছে আর কি? আমার মনে হয় রিসেন্টলি বাংলাদেশে টেকনোলজি কেবল নতুন আসছে আসলে আইনের ক্ষেত্রে। আমরা যদি হচ্ছে গিয়ে কোভিডের টাইমের দিকে তাকাই, এই যে 2020-এর যে নতুন আইনটা ভার্চুয়াল কোর্ট অ্যাক্ট, ওইটা দ্বারা যেই সিস্টেমটা শুরু হয়েছিল যে অনলাইনে কোর্টিং সিস্টেম, রাইট, এটা যদি আমরা ওখান থেকে আরো ডেভেলপ করতে পারতাম তাহলে আরো অনেক ভালো হতো। কেননা এখন আমরা যদি দেখি যে আমাদের সিস্টেমটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা জজ কোর্ট হোক বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, আমরা কিন্তু হেভিলি পেপার বেসড হওয়ার কারণে কিন্তু আমাদের অসংখ্য ডিলে হচ্ছে, কেসগুলো পিছিয়ে যাচ্ছে। কিন্তু যদি আমাদের একটা অনলাইন ফাইলিং সিস্টেম বা কেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকতো যেটা একদম ফুল প্রুফ, তাহলে এইগুলা কিন্তু কমে আসতো। আমাদের লয়ার্সদের জন্য সুবিধা হতো, লিটিগেন্টসদের জন্য সুবিধা হতো, জাজেসদের জন্য সুবিধা হতো এবং ক্লার্কদের জন্য সুবিধা হতো। তো এই ব্যবস্থাটা যদি করা যায় ফিউচারে, তাহলে আই থিঙ্ক বাংলাদেশ আরো এগিয়ে যাবে টেকনোলজিতে। থ্যাংক ইউ। ব্যারিস্টার সিনথিয়া, তুমি তো বাংলাদেশে পড়াশোনা করেছো, ইংল্যান্ডে পড়াশোনা করেছো, তোমাকে যদি বলি যে দুইটা দেশের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তুমি যদি চেঞ্জ করতে চাও বাংলাদেশের লিগাল সিস্টেমে, হোয়াট ওয়ান থিং ইউ উড বি এবল টু চেঞ্জ? ইফ আই হ্যাভ টু সে ওয়ান থিং, তাহলে আমি যেটা বলবো সেটা হবে গিয়ে বাংলাদেশে উই নিড টু স্ট্রেংথেন আওয়ার কালচার অফ রুল অফ ল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। এই জিনিসটা আমি বলছি কারণ আমি যখন ইউকেতে ছিলাম আমি দেখেছি তারা যে লগুলা বানাচ্ছে, তারা কিন্তু ল বানানোর সাথে সাথে তাদের এনফোর্সমেন্টটাও হচ্ছে ঠিকভাবে। ইট ডাজন্ট ম্যাটার কিন্তু তারা কোন স্টেট মানে কে কোন স্ট্যাটাসে আছে বা কে কোন জায়গায় আছে, অর্ডিনারি পিপল বলুন, ওদের যে কোনো ক্লাসের মানুষ বলুন, সবাই কিন্তু ওই লটা ফলো করছে। একটা ইম্পর্টেন্ট কথা বলেছে আসলে, যে ল তারা বানাচ্ছে পাশাপাশি ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা করছে। আপনি যেটা বললেন যে আমাদের বাংলাদেশের কথা যদি আমরা ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ল আছে, অনেক ভালো ভালো ল বানানো হচ্ছে, কিন্তু ওই লগুলাকে কনসিস্টেন্টলি এনফোর্স করা হচ্ছে না, যে কারণে হচ্ছে কি আমরা অনেক জায়গায় পিছিয়ে আছি। তো আমার কাছে মনে হয় যে এই সেন্স অফ ডিসিপ্লিনটা যদি আমাদের আসে, এই রেসপেক্ট ফর লটা যদি আমাদের কাছে আসে, তাহলেই কিন্তু আমাদের ইমপ্রুভ করা সম্ভব। আর আমার কাছে মনে হয় তাহলে ওদের দেশের মতো যে মানে ইউকে যেভাবে ইমপ্রুভ করছে এভরিডে, আমাদের দেশটা ওভাবে উন্নতি করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। থ্যাংক ইউ। ব্যারিস্টার তানজিম, তোমার কাছে আসছি আবার। আর একটা নিউজ পেপার রিপোর্ট পড়ি, হেডলাইন হচ্ছে সড়কে চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার, এডিশনাল এসপি, যিনি চাঁদাবাজি থামাতে গিয়ে পুলিশ। হাউ ডু সি ইট? আমাদের দেশে আসলে চাঁদাবাজির সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আর এটা আসলে অনেক দুঃখজনক যে সিচুয়েশনটা হয়েছে। আমি আর্টিকেলটা পড়েছি। তো আমার মতে আমাদের কিন্তু আইন আছে, আপনারা যা বললেন, আমাদের কিন্তু সুন্দর একটি আইন আছে। আমাদের কিন্তু দণ্ডবিধির আন্ডারে সেকশন 383 থেকে শুরু করে এই এক্সটর্শন যেটা চাঁদাবাজি যেটা ওইটা এবং তার পানিশমেন্ট রিলেটেড অনেক কিছু লেখা আছে, কিন্তু ওই একই সমস্যা, আমাদের যে ইমপ্লিমেন্টেশনটা নাই। এর ফলে কি হচ্ছে, এই পুলিশ অফিসার যিনি হচ্ছে গিয়ে এই অবস্থা হলেন, ইনি কিন্তু একা না, অনেক জায়গায় অনেক পুলিশ অফিসারদেরই কিন্তু এই অবস্থা হচ্ছে, কারণ তারা একা থামানোর চেষ্টা করছে। হোয়াট উই কুড ডু ইজ একটা যদি অ্যান্টি এক্সটোরশন টাস্ক ফোর্স থাকতো পুলিশ ডিপার্টমেন্টগুলোয় থ্রু আউট দ্য কান্ট্রি, উনি একা তো আসলে 25 জনের সাথে পারবে না, স্বাভাবিক। উনি যদি এরকম আমাদের একটা অ্যান্টি এক্সটোরশন টাস্ক ফোর্স থাকতো, উনি হচ্ছে গিয়ে জানাই দিত, তারপর ওই অ্যান্টি টাস্ক ফোর্সটা এসে সিচুয়েশনটা ডিল করতো। এরকম যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আই থিঙ্ক এমনি চাঁদাবাজিটা কমানো সম্ভব। আর আমাদের ইন জেনারেল মেন্টালিটিটাও চেঞ্জ করতে হবে, যে চাঁদাবাজি করছে আমি পাশ থেকে দাঁড়ায় থেকে দেখলে হবে না, আমারও অ্যাকশন অ্যাজ আ হিউম্যান বিইং অফ অ্যাজ আ পার্সন অফ দিস কান্ট্রি আমারও আসলে দায়িত্ব আছে যে হ্যাঁ অফকোর্স এই যে পুলিশ অফিসারকে 20-25 জন মিলে যে অবস্থা করলো,
আশেপাশে তো শিওরলি মানুষজন ছিল, নিশ্চয়ই ছিল, ওরাও তো চাইলে হেল্প করতে পারতো। এটার পানিশমেন্ট যদি হইতো তাহলে নিশ্চয়ই এরকম ঘটনার, জি এই যে একটা যদি পানিশমেন্ট হয় এটা যদি এক্সাম্পল হিসেবে দেখা যেত, যদি আরো স্ট্রিক্ট হইতো লতা, তাহলে হয়তোবা এই চাঁদাবাজি এই জিনিসগুলো এগুলো কমতো। রাইট, ফাইনাল কোশ্চেন, কেমন লাগছে অনুষ্ঠানে এসে? অনুষ্ঠানে এসে তো অনেক ভালো লাগছে, আপনার প্রশ্নগুলো অনেক ইন্টারেস্টিং। আচ্ছা, তারপর আপনারা যেই এই ইমেল থেকে যে প্রশ্নগুলো করেছেন এগুলো অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেগুলো অ্যাড্রেস করা আমার কাছে মনে হয় যে অনেক ইম্পর্টেন্ট। রাইট, ব্যারিস্টার সিনথিয়া, তোমার কাছেও ফাইনাল কোয়েশ্চেন, আইনের আশ্রয়প্রার্থী যারা, তাদের উদ্দেশ্যে আসলে তুমি কি বলবে? আইনের আশ্রয় প্রাপ্তি যারা, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত। কারণ আমার কাছে মনে হয় এখন অনেক ভালো ভালো লয়ার্স, ব্যারিস্টার্সরা আসছে তাদের হেল্প করার জন্যই। আমার নিজেরও মনে হয় যে আমার এই প্রফেশনটা চুজ করাই হচ্ছে এরকম অসহায় মানুষদের হেল্প করার জন্য। আর আমার কাছে মনে হয় তারা ফার্স্ট স্টেপটা নেক, তারপরে উই ক্যান হেল্প দেম অ্যাজ মাচ অ্যাজ দে ওয়ান্ট। কিন্তু ওই ফার্স্ট স্টেপটা নিতেই অনেকে ভয় পাচ্ছে, কারণ আমরা এখন দেখতে পারি যে আমাদের অনেক প্রবলেমস আসছে, আমাদের রেপ ভিকটিমস বাড়ছে, যারা হচ্ছে গিয়ে তারা সামনাসামনি আসতে ভয় পায়। কিন্তু আমার কাছে মনে হয় তারা যদি আইনের আশ্রয়ে আসে তাহলে এই জিনিসগুলোও কমবে, এই ঠিক পানিশমেন্টটাও দেওয়া যাবে তাদের। আর সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আইনের আশ্রয়টা মানুষের নেওয়া উচিত আরো বেশি করে। থ্যাংক ইউ ব্যারিস্টার সিনথিয়া। ব্যারিস্টার তানজিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।